লাগেনি নিশ্চয়ই, তাই না? এ আপনি কি বলছেন স্যার? আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। যদি তুই সত্যি কথাও বলিস না, তাহলেও এই কেস যতক্ষণ না সলভ হচ্ছে তুই আমাদের হেফাজতে থাকবি, বুঝলি? এখন চল, নিয়ে চল ওকে, চল চল। আরে স্যার 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 আমি কিছু করিনি স্যার, ছেড়ে দিন স্যার, প্লিজ স্যার। হ্যাঁ পুরবি, বলো। স্যার, ওই ফুটেজটা যেটা ও সিবিআই কে পাঠিয়েছে সেটা ওই ঘর থেকেই শুট করা হয়েছে যেখানে ওর খুন হয়েছিল। তার মানে আয়েশার বেডরুমে? হ্যাঁ স্যার, ওরই বেডরুমে। আসলে এই ফুটেজটা 1 বছর আগের, ফার্নিচার বদলানো হয়েছিল তাই বোঝা যাচ্ছিল না। আর ইউ শিওর? স্যার 100% এটা সেই ঘরটাই। হ্যাঁ, একটা ভাইটাল ইনফরমেশন দিলে পুরবি, থ্যাংক ইউ সো মাচ। পুরবি বলল যে আয়েশা মিনিস্টার আর মিস্টার কুমারের স্টিংটা ওই রুমেই করেছে। আর যদি এটাই হয়, ক্যামেরা ওই ঘরেই কোথাও লুকানো আছে, তার মানে ক্যামেরা এখনো ওখানেই আছে। রুম তো এটাই। আর এই হলো জানালা। ফুটেজে জানালা রয়েছে, তার মানে এই ফুটেজটা এই দিক থেকেই তোলা হয়েছে। স্যার, ফুটেজ অনুযায়ী তো ক্যামেরা এখানে থাকা উচিত। না ভাই, এতটা হাইটে না, ক্যামেরা আই লেভেলে ছিল, আর সেই হিসেব অনুযায়ী এইখানেই কোথাও হওয়া উচিত। আচ্ছা, ওই আয়নার ভিতরে নেই তো? আরে ওই যে আয়নাগুলো থাকে না, যার একদিকে দেখা যায় আর একদিকে দেখা যায় না। ভাই তাহলে তো জানতেই পারা যাবে। কি করে স্যার? তুমি ওই ফিঙ্গার নেল টেস্টের কথা শোনোনি? যে কোনো অচেনা জায়গাতে বা ট্রায়াল রুমে ড্রেস চেঞ্জ করার আগে এই টেস্ট করে নেওয়া উচিত, ফিঙ্গার নেল টেস্ট। তোমার যে নখ রয়েছে সেটা তুমি কাঁচের মধ্যে লাগাও, আর তোমার রিফ্লেকশনে যে নখ আছে আর তোমার যে নখ রয়েছে তার মধ্যে যদি গ্যাপ থাকে তাহলে সেটা আসল, আর যদি গ্যাপ না থাকে তাহলে সেটা নকল ওয়ান ওয়ে। যেমন এই মিররটা, এটা ওয়ান ওয়ে মিরর। যদি মিররটা ওয়ান ওয়ে হয় তাহলে তো এর পেছনে জায়গা থাকার কথা। অভিজিৎ, এখানে তো পুরো ফিল্মের সেট আপ লাগানো রয়েছে। এসডি কার্ড তো নেই স্যার। লকার খালি। স্যার, মনে হয় টেপটা এখানেই রাখতাম। এই জায়গা থেকেও বড় বড় লোকের কেলেঙ্কারি রেকর্ড করেছে, আর এই জায়গায় ব্যবহার করে খুনি ওকে খুন করে দিয়েছে। হতে পারে এই ওয়ান ওয়ে মিরর দিয়ে ওকে ছটপট করে মরতে দেখেছে ও। স্যার, তার মানে আমরা যখন ওখানে লাশের সঙ্গে ছিলাম তখনও এখানে ছিল। আর আমাদের যাওয়ার পরে সুযোগ বুঝেও এখান থেকে পালিয়ে গেছে। তার মানে আয়েশা আর পুলিশের অনুপস্থিতিতে লোকটা বাড়িতে ঢুকেছিল, হয়তো বাড়ির পিছন থেকে। ও আয়েশার বিউটি ক্রিমটাকে সরিয়ে বিষাক্ত ক্রিমটা রেখে দেয়, আর তারপর ভিতরে ঢুকে বসে থাকে। তার মানে ও চোখের সামনে আয়েশা ওই ক্রিমটা লাগিয়েছে, আর একটু বাদে ছটফট করতে করতে মরে গেছে। তারপর পুলিশ আর রাখি এখানে আসে, তখনও ভেতরে ছিল। তারপর আমরা এখানে এসেছি, তখনও ভেতরে ছিল। তারপর রাত্রে সুযোগ পেতেই ও টেপগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে, মনে হচ্ছে ওই রাস্তা দিয়েই। কিন্তু স্যার, মেইন গেটে তো পুলিশ দাঁড়িয়ে ছিল, ও মনে হয় পেছন থেকেই পালিয়েছে। এমন তো কিছু নয় স্যার, কিন্তু হ্যাঁ স্যার, প্রায় ধরুন মাঝরাতের দিকে গাড়ির চাকার এরকমই একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। শব্দটা কোথা থেকে হয়েছিল মনে আছে তোমার? এই তো স্যার, এই পেছনের দিক থেকে, কিন্তু একবারই পেয়েছিলাম স্যার, আর দ্বিতীয়বার শুনিনি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ।
স্যার স্যার টায়ারের ঘষার চিহ্ন তো রয়েছে এখানে। এ দেখতে পাচ্ছ এখানে এই তেল আর জল পড়ে আছে। মনে হচ্ছে এসি চালিয়ে গাড়ি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। আর তারপর গাড়ি এখান থেকে বেরিয়ে গেছে। ওই কনস্টেবল এই গাড়িরই এই টায়ারের আওয়াজ শুনেছিল। যদি গাড়িটা এখানে অপেক্ষা করেই থাকে তাহলে হঠাৎ এমন কি হলো যে তাড়াহুড়ো করে চলে গেল? স্যার মনে হয় কেউ দেখে ফেলেছিল, ওই জন্য ভয়তে পালিয়ে গেছো। পয়েন্ট আছে। এখানে আশপাশটা জিজ্ঞাসা করে দেখি। নমস্কার। নমস্কার। নমস্কার, আমরা সিআইডি অফিসার্স। সিআইডি? ম্যাম, কালকে রাত্রে আপনি এখানে কিছু কিছু অদ্ভুত দেখেছিলেন বা শুনেছিলেন, এমন কিছু যা আগে কখনো ঘটেনি? হ্যাঁ, দেখে তো ছিলাম। অনেক রাত পর্যন্ত আমি ঘুমোতে পারিনি। আর রাতে আমি দেখলাম বাড়ির সামনে একটা বড় গাড়ি পার্ক করা আছে, কিন্তু ওটা আমাদের সোসাইটির কারণ নয়। অনেক রাত পর্যন্ত গাড়িটা কিন্তু ওখানেই ছিল। কোন গাড়ি ছিল আপনার মনে আছে কিছু? দেখুন, গাড়ির ব্যাপারে তো আমি বিশেষ কিছু তো জানি না, কিন্তু ওটা HX9 ছিল, কারণ আমার ছেলের কাছেও ওই একই গাড়ি আছে। আই সি। আরও একটা কথা, যতক্ষণ ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে ছিল না, গাড়ির ইঞ্জিনটা চালুই ছিল আর ভিতরে একজন বসেও ছিল। আমি এটা দেখছিলাম আর তখনই ওখানে কাউকে একটা আসতে দেখলাম আমাদের আয়েশার বাড়ির দিক থেকে। ওর হাতে কিন্তু একটা ব্যাগও ছিল। আরে এই যে, কে ওখানে? গাড়িটা তো চলে গেল, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ওরা কারা ছিল, কেন এসেছিল, আর ওরা আয়েশার বাড়িতেই বা কি করছিল। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। স্যার, তার মানে খুনির সঙ্গে আর একটা লোক ছিল যে গাড়িতে বসে অপেক্ষা করছিল। লাখ টাকার গাড়ি ছিল। কি মনে হচ্ছে কে হতে পারে? সন্দেহের তালিকা এখন ওই তিনজনই রয়েছে। আরটিও থেকে খোঁজ নিয়ে দেখি এই গাড়িটা এই তিনজনের মধ্যে কার কাছে রয়েছে। স্যার, এই ধরনের দামি গাড়ি তিনজনের কাছে আছে। কি? হ্যাঁ স্যার, খুবই শৌখিন লোক, একজনের কাছে অনেক গাড়ি আছে। তাহলে এই তিনজনের মধ্যে ওই গাড়িটা কার আছে কি করে জানতে পারবো? তাও সিচুয়েশন অনুযায়ী খুনি এই তিনজনের মধ্যে কেউ মনে হচ্ছে। না স্যার, আমরা তিনজন এই খুনের ব্যাপারে কিচ্ছু জানি না। আপনারা এখানে কেন? স্যার, আয়েশা জীবনকালে তো আমাদের বাঁচা দুষ্কর করেই দিয়েছিল, এখন মরার পরেও আমাদের বাঁচা দুষ্কর করে দিচ্ছে। তার মানে? স্যার, আয়সার খুনি ও আমাদের প্রত্যেককে ফোন করে 25 কোটি টাকা করে চেয়েছে, তাও আবার 24 ঘন্টার মধ্যে। আর হুমকি দিয়েছে আমরা যদি না দিই তাহলে ও আমাদের টেপ লিক করে দেবে। এর মানে হচ্ছে আমাদের মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওই গলাটাকে চিনতে পেরেছেন? না স্যার, আমি চিনতে পারিনি। আপনারাই শুনে নিন, আমি কলটা রেকর্ড করেছি। আয়েশাকে আমি খুন করেছি, আর ওই টেপসগুলো আমার কাছেই আছে। ওই টেপসগুলোর মধ্যে যা প্রমাণ আছে তোমাদেরকে সারা জীবন জেলে রাখার জন্য যথেষ্ট। 24 ঘন্টার মধ্যে কেম্যান ল্যান্ড ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 23122-তে 25 কোটি টাকা জমা করে দিন, না হলে এই প্রমাণটা পুরো দুনিয়া দেখবে। তোমাদের কাছে 24 ঘন্টা আছে, ভেবে নাও কি করবে। ওকে ট্রেস করো, দেখো কোথা থেকে ফোন এসেছে, কে ফোন করেছিল, দেখো কোনো ডিটেলস পাওয়া যায় কিনা। ওই যে ও অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে, ওটা দিয়ে হয়তো জানা যেতে পারে। না, ইন্টারন্যাশনাল ব্যাংক স্যার, কোনো ডিটেল দেবে না ওরা। হ্যাঁ, কথাটা ঠিকই। স্যার, হ্যাঁ, ইন্টারন্যাশনাল কল, প্রেস করতে পারছি না। তার মানে কিছুই হবে না? ওই বদমাশকে 25 কোটি টাকা দিতেই হবে? না। কেন দেবেন 25 কোটি টাকা ওই বদমাশ লোকটাকে? হ্যাঁ, আর কেন দেবেন যেখানে আপনারা কিছু করেননি? না কোনো ঘুষ দিয়েছেন আপনারা, না কোনো বেআইনি কাজ করেছেন। তাহলে আপনাদের বিরুদ্ধে ওই টেপে তো কিছুই থাকবে না। হ্যাঁ, যদি আপনারা কিছু করে থাকেন তাহলে। আরে এটা কি বলছেন স্যার? আমরা কিচ্ছু করিনি, আমরা ইনোসেন্ট, আমরা নির্দোষ। আপনি তো অযথাই আমাদের ওপর। আশ্চর্য তো। এনিওয়ে, থ্যাংক ইউ, আমরা নিজেরা সামলে নেব। চলো।
সারিকা, এই রুমটাকে খুব ভালো করে চেক করতে হবে। খুনি এখানে ঘন্টার পর ঘন্টা ছিল, তার মানে এখানে কোনো না কোনো জিনিস নিশ্চয়ই পাবো আমরা, যেটা দিয়ে ওর ডিএনএ টেস্ট করা সম্ভব। ওর চুল, ওর নখ, যা কিছু। এক মিনিট সারিকা, হ্যাঁ একটা ফোর্সেপ দাও। মাই গড, সারিকা এই দেখো। কন্ট্যাক্ট লেন্সেস। ইয়েস, কন্ট্যাক্ট লেন্স। কিন্তু কিন্তু আয়েশার চোখ তো একদম ঠিক ছিল। আমি নিজেও রিপোর্টস চেক করেছি, না ও চশমা পরতো আর না কন্ট্যাক্ট লেন্স। তবে এই কন্ট্যাক্ট লেন্সটা কার হতে পারে? খুনির? না না, খুনির হতে পারে না। একটা চোখের কন্ট্যাক্ট লেন্স খুলে যাবে আর কেউ জানতে পারবে না, এটা ইম্পসিবল। দেখান তো একটু। বেশ হাই পাওয়ারের লেন্স। হাই পাওয়ার লেন্স। কিছু তো আছে এই রুমে। একে তো এই ঘরটা চারিদিক থেকে বন্ধ, কোনো জানলা নেই, কোনো ভেন্টিলেটর নেই। হ্যাঁ? ও ওহো, কি হয়েছে? সারিকা তুমি জানো তো ওই কালার স্টেন কেমিক্যাল বানানো হয় যা দিয়ে ঘাম টেস্ট করা যায়? হ্যাঁ জানি। গুড, এক কাজ করো, তুমি কালার স্টেন কেমিক্যাল বানাও। খনি এখানে এই ঘরের মধ্যে ঘন্টার পর ঘন্টা ছিল, আর আমাদের অল্প সময়ের মধ্যে এত ঘাম হয়ে গেল। খনির তো খুব ঘাম হয়েছিল। ইয়েস, এই ঘামটাকে চেক করব, তার থেকে জানা যাবে যে খনি কোথায় ছিল, দাঁড়িয়ে ছিল না বসে ছিল না কিভাবে ছিল, সব কিছু। ওই র্যানসাম কলের কোনো মানেই হয় না, ওই কল বোগাস হতে পারে। হ্যাঁ স্যার, কারণটা আমাদের কেস থেকে সরানোর জন্য আর টাকা কামানোর জন্য। এই তিনজনের মধ্যে কেউ আয়েশাকে খুন করে আর ওই টেপটাকে চুরি করে, আর সে বাকি দুজনকে কল করে ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার, সে কে? স্যার, আমার তো মনে হয় কুমার হতে পারে। ও ভীষণ রকচটা, যে কারো খুন করতে পারে। আর ওই বাকি দুজন, ওরাও কম যায় না স্যার। এই তিনজনের যেমন পয়সাও আছে তেমন ক্ষমতাও আছে এদের। খুনি এই তিনজনের মধ্যেই কেউ হবে স্যার। আর খুনির একজন সঙ্গীও আছে, যে ওই বাইরে গাড়িতে বসে খুনির জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ, হবে তো এই তিনজনের মধ্যেই কেউ, আর এমন একজন যে আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। এক্স্যাক্টলি, সেই জন্য ও জানতো যে আয়নার পেছনেও আরো একটা রুম আছে, আর আয়েশা কোন ক্রিম ব্যবহার করতো সেটাও ও জানতো। স্যার, এর মানে ওই গোপন জায়গার ব্যাপারে খুনি ছাড়া আর কেউ কিছু জানতো না। এক্স্যাক্টলি। তাহলে স্যার? তাহলে আবার কি করবে দয়া? ধরে ফেলো ওদের। ওদের প্ল্যানিং এই, ওদেরকে ফাঁসাতে হবে। আমাদেরকে এখানে কেন ডাকলো? কোনো আইডিয়া? হয়তো জিজ্ঞেস করার জন্য ডেকেছে, খুনিকে টাকা দিয়েছে কি দিইনি। তাহলে তোমরা দুজন কি টাকা দেবে? তোমাদের কি মনে হয় টাকা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? তা তুমি কি করতে চলেছো ভিকি? দেবে টাকা? দেখো, টেপের ব্যাপারে তো কিছু বলতে পারছি না, আর তাছাড়া আমি কোনো বেআইনি কাজ করিনি, এই জন্য টাকা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। সরি, আমি টাকা দিচ্ছি না। ও কাম অন ম্যান, এত ঢং করার কি আছে? কিছু করে থাকলে বলো না, শুধু আমরা তিনজনই আছি এখানে। দেখো রাহুল, যদি কথা... এক সেকেন্ড, নাও, সিআইডি মেসেজ করেছে। আরে কোথায় আছে ওরা? কি লিখেছে বল। কোথায় আটকে গেছে, আসতে পারবে না, ফিরে যেতে বলেছে। হোয়াট ননসেন্স ভাই, আমরা কখন থেকে এখানে বসে আছি, শুধু শুধু সময় নষ্ট করে দিল। এবার কি করবে? যাওয়া যাক, আর কি। চলো, কাম অন।
এই সে। স্যার, ভিকি, তার মানে ও জানতো যে আয়নাটার পিছনে ক্যামেরা আছে। হ্যাঁ, বাকি দুজনের হয় এরা কিছু জানে না, না হলে আমাদের সামনে অ্যাক্টিং করছে। স্যার, আমার তো এই বিকিকেই সন্দেহ হচ্ছে। এবার কি করব? নজর রাখা যাক এর ওপর, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। হ্যাঁ সারিকা, কালাস্টেন কেমিক্যাল রেডি। ঠিক আছে, চলো। আরে স্যারও যাচ্ছেটা কোথায়? আরে কোথায় আর যাবে পঙ্কজ? বন্ধুদের সাথেই দেখা করতে যাচ্ছে, আবার কি? হ্যাঁ সারিকা, বলো। গুড, কিছু পেলে? মেঝেতে? মেঝেতে শুয়েছিল? মেঝেতে কেন? ওকে ওকে, ঠিক আছে সারিকা, আমি তোমাকে পরে ফোন করছি। বাই। ওই দুদিন আগে আমি 1124 লাস্টটা এনেছিলাম। হ্যাঁ স্যার। কোথায় ওটা? ওর মুখটা দেখতে হবে। এই যে স্যার। এই জানতে পারেনি তো যে আমরা ওকে ফলো করছি? স্যার, এতে সত্যি সত্যি বাড়িতে ঢুকে গেল। ভেবেছিলাম ও কোনো বন্ধুর সাথে দেখা করবে। হ্যাঁ অভিজিৎ। কি? ডক্টর সালুকে বলে দিয়েছেন যে খুনি কে? কে? ও হ্যাঁ, আমরা এই ভিকিকে ফলো করতে করতে ওর বাড়ির কাছে পৌঁছে গেছি। ঠিক আছে, আমরা ওয়েট করছি। অভিজিৎ আসছে। এক মিনিট, এটা কি করছেন আপনারা? আরে এটা কোনো ভদ্রতা হলো কারো বাড়ির ভিতরে ঢোকা? একদম বাজে কথা বলবে না। আমরা সত্যিটা জেনে গেছি। কোথায় লুকিয়ে রেখেছো ওকে? দেখুন, আপনি আমার কথা শুনুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি কিচ্ছু করিনি। আমি না আয়েশাকে খুন করেছি আর না এখানে কাউকে লুকিয়ে রেখেছি। আমরা কখন বললাম যে তুমি আয়েশার খুন করেছো? হ্যাঁ, একেই বলে চোরের নজর বোচকার দিকে। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন।
আপনারা আমার কথাটা শুনুন, আপনারা আমার কথা কেন শুনছেন না? হ্যালো, আপনারা এইভাবে ভিতরে ঢুকতে পারেন না। এখানে তো কেউ নেই। আমি বলছি আপনাদেরকে এখানে কেউ নেই, প্লিজ। আরে বন্ধ করুন এগুলো, এইভাবে ভিতরে আপনারা ঢুকতে পারেন না। হ্যালো, এক্সকিউজ মি, হ্যালো। আরে ওপরে কিচ্ছু নেই স্যার। আরে প্লিজ দেখুন, এখানে কিচ্ছু নেই, কেউ নেই এখানে। আরে আপনারা তো আমার কোনো কথাই শুনছেন না। আজব তো, কখন থেকে বলছি এখানে কেউ নেই। আরে কেউ নেই এখানে। হ্যালো স্যার, দেখুন আমার কথাটা শুনুন প্লিজ, শুনুন। দেখুন দেখুন, আমি আপনাকে বলছি আমি আয়েশাকে খুন করিনি, প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন, আমি সত্যি বলছি। আমরা জানি যে তুমি আয়েশাকে খুন করনি। তাহলে আপনারা এখানে কি খুঁজছেন? 1 মিনিট সব জানতে পারবে। স্যার আসুন। আয়েশা দেবী, আপনার খেলা শেষ, চলে আসুন। সালুমকে স্যার আগেই বলে দিয়েছিল তুমি বেঁচে আছো। আসলে আমি ওর চোখটা চেক করব। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। তুমি আসলে আয়েশা হতেই পারো না। তুমি তো সে যাকে ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছিল। অন্য কোনো মেয়েকে আয়েশা বানিয়ে নির্মমভাবে ওকে হত্যা করেছো। কে ছিল ওই মেয়েটা? কি শত্রুতা কি ছিল ওর সঙ্গে? ওর সাথে কোনো শত্রুতা ছিল না। আমি শুধু আমার জীবনটাকে বাঁচাতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে জানতাম যে সিবিআইকে সাক্ষী দেবার পরেও আমি সুরক্ষিত থাকবো না। এই তিনজনেই কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা আমাকে ঠিক খুঁজে বের করে নিত, আর আমি ভয় পেয়ে বেঁচে থাকতে পারতাম না। তাই আমার সামনে একটাই রাস্তা ছিল, নিজের মরে যাওয়ার মিথ্যে অভিনয় করে সারাটা জীবনের মতো উধাও হয়ে যাওয়া। এই পরিকল্পনাটা আমরা দুজনে মিলে বানিয়েছিলাম। ওই মেয়েটা একটা স্ট্রাগলিং অ্যাক্ট্রেস ছিল। ওকে আমরা ইন্টারনেটের কোনো অনলাইন কাস্টিং এজেন্সি থেকে খুঁজে বার করেছি। রিয়া নাম ছিল ওর। ওকে এই জন্যই সিলেক্ট করেছিলাম কারণ ওর হাইট, ওয়েট সব কিছুই আয়েশার মতো ছিল। আমরা ওকে মিথ্যে মিটিংয়ের অজুহাতে বাড়িতে ডাকি, আর ওকে অজ্ঞান করে দিই, আর ওকে বেঁধে ওই গুপ্ত রুমে রেখে দিই। তোমার প্ল্যান তো কার্যকরী হয়েছিল, তাহলে ফোন করে টাকা চাওয়ার নাটক কেন করলে? আমরা ভাবলাম যে আপনাদের এই তিনজনের থেকে মনোযোগ সরে যাবে, আর আমরা টাকাও পেয়ে যাব নতুন জীবন শুরু করার জন্য। প্রয়োজনের থেকে বেশি চালাকি আর লোভ তোমাদের
নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। চিন্তা করো না, তোমাদের জীবন নতুন করে শুরু হবে, কিন্তু সেটা জেলে। তোকে আজ মেরেই ফেলবো আমি। তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। না না, তুমি এটা করতে পারো না, প্লিজ। তুমি তুমি এরকম করতে পারো না। নিশ্চয়ই পারি। কে ওখানে? তুমি আমার সঙ্গে যা করেছো তারপরে তো আমি নিশ্চয়ই করব। কে ওখানে? বাঁচাও, বাঁচাও, প্লিজ, প্লিজ হেল্প, বাঁচাও। তুমি এটা করতে পারো না, প্লিজ। কেউ আছো, কেউ আছো, বাঁচাও, প্লিজ, প্লিজ হেল্প, প্লিজ, প্লিজ বাঁচাও। ওখানে কে আছে? প্লিজ হেল্প, হেল্প, কেউ বাঁচাও আমাকে, প্লিজ। কেউ আছো, কেউ আছো, প্লিজ বাঁচাও আমাকে, প্লিজ, হেল্প, কেউ আছো? শোনো, শোনো, প্লিজ, লেগে যাবে আমার। এই কি করছো? এই তোমার হাতে ওটা কি? তুই নিজের কাজ কর। এই দেবো তোকে টাকা। এই, তুমি এটা কি করছো? তোর মতো মেয়েরা না আমার কাছে ছাড়ো শুধু ওকে, পাস। ছেড়ে দাও। বললাম না, সর এখান থেকে। গান ছাড়, গান ছাড়, লেগে যায় বলছি। গান ছাড়, গান ছাড়। এই গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করেছে, খুন করে দিয়েছে পুলিশ, খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি কে চালালো? মাফ করবেন, খুন আপনি দেখেছেন? কিন্তু আপনি দেখলেন কি করে? বলতে চাইছি যে আপনি তো দেখতে পাই না, তাই তো? হ্যাঁ, ওই আর কি, মানে বলতে চাইছি আপনি দেখলেন কি করে খুন হতে? এইটার সাহায্যে। এটার সাহায্যে? কি এটা? এটা সেন্সর গ্লাভস। এতে সেন্সর ফিট করা আছে, যার থেকে অদৃশ্য তরঙ্গ বেরিয়ে যায়। ওই তরঙ্গের সামনে যা কিছু থাকে ওতে ধাক্কা খেয়ে ওগুলো ফিরে আসে। তাতে আমি জানতে পারি যে আমার সামনে কি হচ্ছে। মানে এক প্রকার এটা আপনার চোখের কাজ করে? হ্যাঁ, আপনি সেটা বলতে পারেন। আরে কিন্তু এটা এটা কি করে হতে পারে? হতে পারে। এক মিনিট, আপনি আপনি একজন মহিলা, আপনি চুল বেঁধে রেখেছেন। স্যার এটা তো ইনি আন্দাজেই বলছেন। আর আপনি আপনি বেশ গোলগাল দেখতে, হেলদি ইয়াং বয়। এটা তো ভুল বলেননি, দিন দিন তো মোটা হচ্ছ। ওয়েট তো চেক করেছিলাম স্যার, একটু কমও দেখাচ্ছিল। আপনি বলছেন যে এই ডিভাইসের সাহায্যে আপনি দেখেছেন কাউকে খুন হতে? একটা মেয়ের খুন হয়েছে স্যার, তাকে গুলি করা হয়েছে, গুলি। কোথায়? আই মিন এখানেই কাছাকাছি? না, এখানে নয়, এই এই জায়গাটা একটু এবড়ো খেবড়ো। ওটা খুব স্মুথ ছিল, ওখানে সিঁড়িও ছিল না। আচ্ছা, আপনি ওই জায়গা থেকে এখানে কি করে এলেন? জানি না, ঘটনাস্থলে কেউ আমাকে এখানে পিছন থেকে মারলো, আর তারপর আর কিছু জানি না। চোখ খুলে দেখলাম আমি এখানে। সঞ্জীব বাবু, কাল রাতে কি হয়েছিল আপনি আপনি ডিটেলসে বলুন আমাদের। আসলে আমি কাজ থেকে ফিরছিলাম, আর তখন আমার অটোটা একটা সিগন্যালে দাঁড়ায়। হে হে, ওদিকে কি, ওদিকে কি? কি?
আরে ভেতর থেকে তুমি একটা মেয়ের চিৎকার শুনতে পেলে না? মেয়ের চিৎকার? কি বলছেন কি আপনি? ও বের বললো। কি বলছেনটা কি আরে আপনি? আচ্ছা নাও, এটা তুমি রাখো রাখো। ঘটনাস্থলে আমি যখন পৌঁছলাম তখন দেখলাম যে একটা ছেলে আর একটা মেয়ে ছিল। ছেলেটার হাতে পিস্তল ছিল, গান। দুজনে ঝগড়া করছিল, ধস্তাধস্তি হচ্ছিল। খুন করেছে পুলিশ। এই আরেকটা গুলি। ব্যাস, যখন আমার চোখ খুলল তখন ওই ছেলেগুলো আমার গ্লাভস চুরি করবার চেষ্টা করেছিল আর আমি ওদের ধরে ফেলি। আর আপনি অজ্ঞান হয়ে যাওয়ার পরে খুনি আপনাকে এখানে নিয়ে এসছে আর এখানে ফেলে পালিয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। আচ্ছা, ওই জায়গাটা কোথায় যেখানে মেয়েটার গুলি লেগেছিল? না স্যার, আমি জানি না। আচ্ছা, আন্ধারিতে ওই অটো যে সিগন্যালে দাঁড়িয়েছিল, যেখানে আপনি মেয়েটার চিৎকার শুনেছিলেন, সেই জায়গাটা জানেন আপনি? মনে আছে? আই অ্যাম সরি, আমি এ ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো না। ইটস ওকে, আপনি চিন্তা করবেন না, আমরা ওই জায়গাটার খোঁজ নিয়ে নেব। কিন্তু কি করে? ওই অটো ড্রাইভারকে জিজ্ঞাসা করব। এত বড় শহরে ওই ড্রাইভারকে আপনি কোথায় খুঁজে পাবেন স্যার? পেয়ে যাব। ওদের নেটওয়ার্ক খুবই ফাস্ট, সারা শহরে ছড়িয়ে আছে। পেয়ে যাব। ওনার নাম, ঠিকানা বা অন্য কিছু জানেন আপনি? ও ও টুপি পরেছিল আর পুরনো গান শুনছিল 90-এর দশকের। আর ওর অটোতে আগুন নেভানোর যন্ত্রও লাগানো ছিল। আর হ্যাঁ, ওর কথাবার্তা দেখে মনে হচ্ছিল ও উত্তর ভারতে থাকে। হ্যালো, কি উত্তর ভারতের লোক? পুরনো গান শোনে, আবার টুপিও পরে, আগুন নেভানোর যন্ত্রও আছে ওর অটোতে। ঠিক আছে, দেখছি। হ্যালো হ্যালো রাজু। হ্যাঁ ভাই, সিআইডি অফিসারেরা একজন অটো চালককে খুঁজছে যে টুপি পরে আর ওর গাড়িতে নাকি একটা আগুন নেভানোর যন্ত্র লাগানো আছে। টুপি ঋষিদ হবে ভাই। হ্যাঁ রাজু, বল। ঋষিদ, কাল রাতে কি আন্ধেরির কোনো সিগন্যালে ছিলিস? হ্যাঁ ছিলাম তো, বল। ওখানে কোনো প্যাসেঞ্জার নেমেছিল নাকি? হ্যাঁ, কিন্তু ও তো অন্ধ ছিল। কি হয়েছে নাকি বল? আরে ওর সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সিআইডির লোকেদেরকে নিয়ে এসেছে, তোর সাথে দেখা করতে চায়। সিআইডি? সঞ্জীব বাবু, দেখে বলুন তো যে এই অটোওয়ালা কিনা। মনে পড়ছে কিছু আপনার? হ্যাঁ স্যার, ইনিই তো ছিলেন। হ্যাঁ, এই ছেলেটা। স্যার, আমি কিছু করিনি স্যার, আমি কোনো চিৎকার শুনিনি স্যার। হ্যাঁ স্যার, ইনি চিৎকার শুনেছিলেন, কিন্তু আমার স্ত্রী অসুস্থ ছিল, আমার হসপিটাল যাওয়ার ছিল, তাই আমি ওনাকে ছেড়ে চলে গেছি। আরে ভয় পেও না, তোমায় কেউ কিচ্ছু বলবে না। তুমি বলো এই লোকটাকে তুমি কোথায় নামিয়েছিলে? এই তো এই সিগন্যালে ছেড়েছি স্যার। তারপর ওই সিগন্যাল থেকে কোন দিকে গিয়েছিলেন উনি? এই সামনের গলিটার মধ্যে স্যার। ঠিক আছে, তুমি যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসুন সঞ্জীব বাবু। অটোওয়ালা আপনাকে এই গলির মধ্যে আসতে দেখেছিল। এখানে দুটো রাস্তা আছে, একটা এটা আর একটা ওটা। কিছু মনে পড়ছে আপনার কোথায় গিয়েছিলেন? সঞ্জীব বাবু, একটু মনে করে বলুন যে আপনি এর মধ্যে কোন গলিতে গেছিলেন? একটা পাখির মতো দেখতে মূর্তি ছিল। চলো আমরা এখান থেকে শুরু করি। সামনে স্যার, এই দেখুন। সঞ্জীব বাবু, দেখুন তো এই মূর্তিটাই কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই। অভিজিৎ স্যার, মূর্তি। গুড, এই যে এইটাই। আচ্ছা, এর পরে সঞ্জীব বাবু, এরপর মনে আছে আপনি কোথায় গিয়েছিলেন? 3টে গোল দেখতে পেয়েছিলাম। তোমরা ওই দিকটা দেখো, আমরা এদিকে যাচ্ছি। স্যার, হ্যাঁ, এটা রাউন্ড শেপ, একটা নিচে আর একটা। এরপর এরপর
এরপর এদিকে এদিকে এই যে সাবধানে। আরে স্যার, ঘুরে ফিরে সেখানেই চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। আরে সেই জন্যই তো উনি চিৎকার শুনতে পেয়েছিলেন। স্যার, এই জায়গাটা একেবারে জনবসতির মাঝখানে, তাহলে গুলি চলার আওয়াজ কেউ শুনতে পাইনি কেন? কারণ গানে সাইলেন্সার লাগানো ছিল। আসুন, একটা স্টেপ আছে, সাবধানে। না না, ঠিক আছে। কি হলো? আপনারা দাঁড়িয়ে পড়লেন কেন? কি আছে? লাশ পেলেন? সঞ্জীব বাবু, আপনি বলেছিলেন গুলিটা কোনো মেয়ের লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, মেয়ের গায়ে লেগেছিল। আমি তাকে ছুঁয়ে দেখেছিলাম। ওর গুলি লেগেছিল, রক্ত বেরোচ্ছিল। কেন বলুন, কি হয়েছে? লাশ এখানে আছে, কিন্তু কোনো মেয়ের নয়, কোনো ছেলের। কি? হি ইজ ডেড। মনে হচ্ছে সেই যে ওই মেয়েটাকে মারার চেষ্টা করেছিল। স্যার, ওনার কথা অনুযায়ী এখানে দুটো গুলি চলেছিল। হয়তো হয়তো এই দ্বিতীয় গুলিটায় মারা গেছে। স্যার, স্যার, এখানেও তো রক্ত পড়ে আছে। ওটা যদি ওর রক্ত না হয় তাহলে ওই মেয়েটার হতে পারে। গুলি তো ওর এখানেই লেগেছিল স্যার। যদি মেয়েটার এখানে গুলি লাগে তো আপনি বললেন যে আপনার মাথায় পিছন থেকে কেউ মেরেছিল, তো সেটা দ্বিতীয় গুলি চলার পরে আপনার লেগেছিল নাকি সেটা চলার আগে? না না, দ্বিতীয় গুলিটার পর মেরেছে। স্যার, কি হচ্ছে এসব? কিছু বুঝতেই পারছি না। স্যার, রক্ত তো অনেক বেরিয়েছে। ওই মেয়েটা নিশ্চয়ই আহত। স্যার, না তো কোনো মোবাইল পেয়েছি, না ওয়ালেট, কোনো আইডেন্টিফিকেশন নেই। আর স্যার, ওর হাত আর আঙুলে যে চিহ্ন আছে সেগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন ঘড়ি আর আংটি চুরি করে নিয়েছে। আচ্ছা, এদের দুজনকে ছিনতাইয়ের উদ্দেশ্যে মারেনি তো? আগে এটা খোঁজ নিতে হবে যে মেয়েটা কোথায়। যদি আহত হয় কোনো হসপিটালে থাকবে, আর যদি মারা যায় তাহলে খুনি ও লাশ গুম করার চেষ্টায় রয়েছে। মিসিং পারসন ব্যুরোতে খোঁজ নিয়ে দেখো তো এর ব্যাপারে কিছু জানতে পারা যায় কিনা। বস, ক্রাইম স্পটে ওই জায়গাতে মাটির ওপর যে রক্ত পাওয়া গেছিল, ডিএনএ টেস্ট অনুসারে ওই রক্তটা কোনো মেয়ের। আসলে এই মেয়েটা ওই সময় ওখানে উপস্থিত ছিল না যখন তোমরা গেছিলে, কিন্তু ক্রাইম যখন হয়েছিল তখন ওই মেয়েটা নিশ্চয়ই ওখানে ছিল। আর স্যার, দুর্ঘটনার সময় রাত 11টা থেকে 1টার মধ্যে। ঠিকই তো আছে। সঞ্জীবও তো ওই সময় ছিল 11:30 নাগাদ। হ্যাঁ স্যার, আর সঞ্জীব বাবুকে অজ্ঞান অবস্থায় সেখানে রেখে দেয় যেখান থেকে আমরা ওনাকে পাই। আরো একটা কথা স্যার, দুটো গুলি চলেছিল। মেয়েটার গুলি লেগেছিল আর ও ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছিল সঞ্জীব বাবুর কাছেই। তারপরে স্যার দ্বিতীয় গুলিটা করা হয়েছিল যেটা ছেলেটার লেগেছিল। তার মানে সঞ্জীব বাবু ছাড়াও ওখানে আর কেউ ছিল যে ওই আহত মেয়েটাকে ওখান থেকে নিয়ে গিয়েছিল আর সঞ্জীব বাবুকে ওই ফুটপাতে ফেলে গেছিল। স্যার, আমি আশেপাশের এলাকায় খোঁজ নিয়েছি। ওখানে কেউই কোনো ছেলে এবং মেয়েকে আসতে বা কোনো আহত মেয়েকে ওখান থেকে যেতে দেখেনি। আচ্ছা, সালুকে একটা কথা বলো, যদি খুনি সঞ্জীবকে
ক্রাইম সিন থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে যেখানে আমরা ওকে পাই, তাহলে হতে পারে ওই লোকটার কোনো ট্রেসেস সঞ্জীবের পোশাকে আছে। খোঁজ নিতে পারবে কে ছিল সে? অবশ্যই খোঁজ দিতে পারবো। তাহলে খোঁজ নাও। স্যার, হ্যাঁ, লাশ শনাক্ত করা গেছে। ওর নাম হলো অনিকেত স্যার, আর ওর বাড়ির লোকজনও হারিয়ে যাওয়ার রিপোর্ট লিখিয়েছিলেন। অনিকেত। দেখুন, আপনার ভাই অনিকেতের বডি আমরা বন্ধ কারখানায় পেয়েছিলাম। আপনারা কি বলতে পারবেন উনি কেন এখানে এসেছিলেন? আপনার ভাইয়ের খুন হয়েছে, আশা করব আপনারা আমাদের কাছে কিছুই লুকোবেন না। যদি আপনারা সত্যি না বলেন তাহলে আমরা তো খুনিকে ধরতেই পারবো না। স্যার এরকম কিছু নয় স্যার, গত কয়েকদিন ধরে খুবই অদ্ভুত বিহেভ করছিল। অদ্ভুত মানে? প্রায় বাইরে থাকতো স্যার, সারাদিন। আমরা অনেকবার জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু বলতো না। গতকাল সকালেও 11টা নাগাদ চলে গেছিল। কোথায় গেছিল কিচ্ছু বলেনি। সারা দিন ধরে স্যার ঘরে ফেরেনি। সকালে উঠে দেখি সারা রাতেও বাড়ি ফেরেনি। তারপরে গিয়ে আমি পুলিশের কাছে কমপ্লেন করি। তো সারাটা দিন ফোনে কোনো কথা হয়নি? স্যার আমি ওকে সারাদিন ধরে ফোনে কল করছিলাম, কিন্তু ফোনেই পাচ্ছিলাম না ওকে। এরকম কবে থেকে চলছিল? স্যার জানি না কবে থেকে। গত কয়েক বছর ধরে তো সিঙ্গাপুরেই ছিল। এই তো কিছু মাস আগেই ইন্ডিয়া এলো, তখন থেকেই এরকমই বিহেভ করছিল। সিঙ্গাপুরে কি কাজ করতেন ইনি? ওখানে হোটেলে জব করতো। এ বিবাহিত ছিল? না স্যার, বিবাহিত ছিল না। কোনো মেয়ের সাথে এর সম্পর্ক ছিল? কারণ মরার আগে ও কোনো মেয়ের সঙ্গে ঝগড়া করছিল। জানি না স্যার, আমরা কিছুই জানি না এর কোনো মহিলার সঙ্গে কোনো অ্যাফেয়ার বা বন্ধুত্ব আছে কিনা, কিছুই জানি না। স্যার, স্যার এনাদের থেকে অনিকেতের নাম্বার নিয়ে আর কল রেকর্ডস চেক করি স্যার। তাতে জানতে পারি যে একটাও মেয়ের নাম্বার নেই স্যার, শুধু ছেলেদের সঙ্গেই কথা বলতো, আর বেশিরভাগই ওর সঙ্গে যারা কাজ করতো তাদের। আর স্যার মৃত্যুর আগেও ও কাউকে ফোন করেনি নিজের ফোন দিয়ে। কোনো মেয়ের নাম্বার পাওয়া যাচ্ছে না, এটা তো খুব অবাক কাণ্ড। স্যার খুবই সাদাসিধে লোক ছিল, শুধু নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো। ঠিক আছে, আপনারা যেতে পারেন। যদি দরকার হয় আপনাদের ডেকে নেব। স্যার কালকে কারখানায় যাওয়ার আগেই অনিকেত সারা দিন একই জায়গায় ছিল। কোন জায়গায়? স্যার কফি শপ। স্যার এর ক্রেডিট কার্ডের বিল থেকে এটা প্রমাণিত হয় যে এ সারা দিন ওই কফি শপে ওর ক্রেডিট কার্ড সোয়াইপ করেছিল। হ্যাঁ স্যার, ওর ফোনের লাস্ট লোকেশন ওই কফি শপই ছিল। কোন কফি শপ ছিল ওটা? পিলো কফি শপ। যাও ওই পিলো কফি শপে আর খোঁজ না ও সারাদিন বসে কি করছিল। স্যার, বস, কি খবর নিয়ে এসেছো? এমন খবর এনেছি যেটা আমাদের কাছে খুব জরুরি। কি? এর পোশাকের মধ্যে আমি কয়েকটা আলাদা আলাদা ডিএনএ স্যাম্পল পেয়েছি। কিছু মানে? কিছু মানে 5 জন লোকের ডিএনএ স্যাম্পল পেয়েছি। 5? হ্যাঁ 5, আর এই 5 জনই মেয়ে। আর সঞ্জীবের জামা কাপড় থেকে আমরা 2 ধরনের ডিএনএ পেয়েছি, আর এই দুটো স্যাম্পল অনিকেতের জামা কাপড় থেকে পাওয়া স্যাম্পলের সঙ্গে ম্যাচ করে গেছে। মানে 5 জনের মধ্যে 2 জন যারা অনিকেতকে ছুঁয়েছিল, ওরা আবার সঞ্জীব বাবুকেও ছুঁয়েছিল। তার মানে অভিজিৎ, এই পুরো কাজটা দুটো মেয়েই করেছে। আচ্ছা এই ছবিটা দেখুন, আপনি একে চেনেন? কালে সারাদিন এখানে আপনার ক্যাফেতেই ছিল। হ্যাঁ স্যার, এ কালকে সারাটা দিন এখানেই ছিল, আর রাতে এই ধরুন 10:30 আশেপাশে এখান থেকে বেরিয়েছিল। এ একা ছিল নাকি এর সাথে আরো কেউ ছিল? নিতু,
এদিকে একটু এসো। এই ফটোটা একটু দেখো। এ কালকে এখানেই ছিল না? এনাদেরকে এটা বলো যে এ কালকে একা ছিল না, কারোর সাথে ছিল। ইনি তো অনিকেত। ইনি কখনো একা আসতেন না, সবসময় ভিড় নিয়ে আসতেন। মহিলা আর মেয়েদের ভিড়। আর শুধু কালই নয়, ইনি আমাদের রেগুলার কাস্টমার, প্রায়ই এখানে আসেন। আচ্ছা, ও রোজ একই মেয়ের সাথে আসতো না আলাদা আলাদা? আলাদা আলাদা আসতো স্যার, আর দিনে কম করে 3 থেকে 4 জন। খুবই পাকা খেলোয়াড় ছিলেন ইনি। একবার তো আমি ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম যে এতগুলো মেয়ের সাথে বন্ধুত্বটা হলো কি করে। তো উনি আমাকে বলেছিলেন যে ওনার মোবাইলে একটা অ্যাপ আছে, কোনো ডেটিং অ্যাপ, ওখানেই ওনার এই মেয়েগুলোর সাথে পরিচয়। কিছু জানতে পেরেছো? হ্যাঁ স্যার, অনিকেতের ডেটিং অ্যাপের ব্যাপারে জানা গেছে। ওই অ্যাপটার নাম ম্যাচ আপ। ম্যাচ আপ? এটা দুজনের সাথে বিয়ে দেওয়ার কোনো অ্যাপ নয় তো? হ্যাঁ স্যার, ওই রকমই কিছু। কিন্তু অনিকেত এই অ্যাপের ভুল ব্যবহার করেছে। ও এই অ্যাপের সাহায্যে এতগুলো মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছে স্যার, আর ওদের সঙ্গে বন্ধুত্ব করেছে। আর মনে হচ্ছে বিয়েও কাউকেই করতে চায়নি, শুধুমাত্র টাইম পাস করছিল। এই অ্যাপে শুধুমাত্র চ্যাটিংই হয়, আর কারো নাম্বার এই অ্যাপে শো করে না স্যার। স্যার, আমরা অ্যাপ ডেভেলপ কোম্পানি থেকে 4টে মেয়ের ব্যাপারে খোঁজ নিয়েছি, অনিকেত যাদের খুব টাচে ছিল। ইনফ্যাক্ট মার্ডার হওয়ার দিনও ওদের সঙ্গেও ক্যাফেতে দেখা করেছিল। পুরবি কথা বলছে। প্রথম মেয়েটা হলো মোনা। হ্যাঁ, আমি দেখা করেছিলাম ওনার সাথে কফি শপে এই 4টে নাগাদ। কফি খেয়েছিলাম আর একটু কথাও বলেছিলাম আমরা। তারপর আমাকে বেরোতে হলো, আমার কিছু আর্জেন্ট কাজ ছিল। স্যার, এ বলছে যে কফি শপের পরে ও বিউটি পার্লারে গিয়েছিল, আর ওখান থেকে একটা মুভির প্রিমিয়ারে। দ্বিতীয় জন হলো রূপালী। তাহলে বলো, তোমার কি বক্তব্য? ও অনেক দিন ধরে আমার পেছনে পড়েছিল, খালি বলতো দেখা করো দেখা করো। ভীষণই বোরিং ছিল, আই টেল ইউ। ওর সাথে 1 কাপ কফি যে আমি কিভাবে খেয়েছি, আর কফিটা শেষ হওয়ার সাথে সাথেই আমি ওখান থেকে বেরিয়ে গেছি। ও বলেছিল স্যার ও অনিকেতের সঙ্গে 6টার সময় দেখা করেছিল, আর তারপরও ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে আন্ধেরি গিয়েছিল। আর তৃতীয় অঞ্জু স্যার। ওর সাথে তো সময়টা বুঝতেই পারিনি। কত ভালো ভালো কথা বলতো, আপনি জানেন আমরা সেদিন কত কথা বললাম। হঠাৎ করে ও বললো ওকে কোথাও যেতে হবে। আমরা ডিসাইড করলাম যে আমরা আবার দেখা করব, আর তারপর চলে গেল। এই মেয়েটা কফি শপ থেকে বাইরে বেরই হয়নি। এর স্টেটমেন্ট অনুযায়ী ও কফি শপেই বসেছিল কফি শপ বন্ধ হওয়া পর্যন্ত, 12টা অবধি। স্যার, এদের স্টেটমেন্ট আমরা ক্রস চেক করেছি, ঠিকই বলছে। স্যার, সঞ্জীববাবু বলছেন কোনো মেয়ের গুলি লেগেছিল। এদের 3 জনকে চেক করা হলো, কিন্তু কোনো আঘাতের চিহ্ন নেই। তোমরা তো 4টে মেয়ের কথা বলেছিলে, তাহলে চতুর্থ মেয়েটি গেল কোথায়? স্যার, 4 নম্বর মেয়েটা হলো এরিকা। আমরা এই অ্যাপের সাহায্যে ওর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু ও কোনো রেসপন্স করেনি। তাহলে এক কাজ করো, ওই মেয়েটার সঙ্গে গিয়ে দেখা করো। রজত, তাড়াতাড়ি রেডি হও। আর কত সময় নেবে? এতটা সময় তো মেয়েরাও নেয় না। আসছি বাবা, জাস্ট 2 মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কাকে চাই? এরিকা। হ্যাঁ আমি, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? এসব কি? হ্যাঁ, কি হয়েছে স্যার? স্যার, কোনো প্রবলেম হয়েছে? আপনাকে আমরা মেসেজও করেছিলাম ম্যাচ আপ অ্যাপ থেকে। আপনাকে সিআইডি ব্যুরোতে আসতে বলেছিলাম, আপনি আসেননি, তো আমাদের আসতে হলো। ম্যাচ আপ অ্যাপ? এটা কি? ডেটিং অ্যাপ। ডেটিং অ্যাপ? তুমি এই ডেটিং অ্যাপে কি করছো? হ্যাঁ শোনো, ওনাদের কোনো ভুল হচ্ছে, আমি কোনো ডেটিং অ্যাপে নেই। সেটা কিভাবে হতে পারে? আপনার প্রোফাইল আছে, আপনার ডিসপ্লে পিকচার রয়েছে। শুনুন, আমি একজন বিবাহিতা, আমি কোনো ম্যারেজ সাইট বা ডেটিং অ্যাপে নেই। ইনি আমার হাজবেন্ড রজত, আর আমি ওনার সাথে বিয়ে করে খুব হ্যাপি। আমার এসব করার কোনো প্রয়োজন নেই। ম্যাডাম, আপনি যদি সত্যি বলেন তাহলে এটা কি? আপনার প্রোফাইলে এই ডেটিং অ্যাপে কি করে? দেখুন, আমি সত্যি বলছি, আমি জানি না এটা কি। আমি এরকম কোনো প্রোফাইলই বানাইনি। তো আপনি এটা বলতে চাইছেন যে
আপনার নামে কেউ ফেক আইডি বানিয়েছে। আচ্ছা, আপনি কোনো অনিকেত নামে কাউকে চেনেন? অনিকেত? এই লোকটা। না স্যার, আমি একে চিনি না। স্যার, কি করছেন আপনারা? কেন আমাদেরকে ডেকেছেন? আমরা আপনাদের বলিনি, কিন্তু অনিকেত, যার সঙ্গে আপনারা কফি শপে দেখা করেছিলেন, ওর খুন হয়ে গেছে ওই রাতেই। কিন্তু স্যার, আমরা ওকে কেন মারবো? আমরা তো ওকে ঠিকমতো চিনতামই না। ইনফ্যাক্ট এই ঘটনার কিছুদিন আগে তো ওর সাথে চ্যাট হয়েছিল আমার অ্যাপে। হ্যাঁ, আর ওই দিনই তো আমি প্রথমবার দেখা করেছিলাম ওর সাথে। আর আমার সাথে তো ওর সেরকম কোনো শত্রুতাও ছিল না। আর আমি তো ওই অ্যাপেই নেই, এমনকি আমি ওকে চিনিও না। ওই অ্যাপের প্রোফাইলে আপনার পার্সোনাল পিকচার ছিল। সেই পিকচার আপনার ফোন থেকেই নেওয়া হয়েছিল। কোনো স্ট্রেঞ্জারের কাছে আপনার ছবি কিভাবে আসবে? ম্যাম, আমি জানি না আমার ছবি কিভাবে ওর কাছে গেল। আমার ফোন কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। ফোন চুরি হয়ে গেছে? কোথায়? স্যার, ঠিক জানি না, মনে পড়ছে না। কোনো ব্যাপার না, আপনারা কিছুক্ষণের জন্য আমাদের সাথে কোঅপারেট করুন, আমরা জেনে যাব খুনিকে। ফ্রেডি? সঞ্জীব বাবু, এদের মধ্যে কেউই না যে ওদিন ঘটনাস্থলে ছিল? এদের মধ্যে কেউ নয়। ঠিক আছে, আপাতত আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। না স্যার, এদের মধ্যে তো কেউ না। স্যার, বাকি তিনজনের মতন ওরও কোনো চোট নেই, কিন্তু কিন্তু ওই মেয়েটার আঘাত ছিল, চলার অবস্থাই ছিল না। কিন্তু সালুকে যে আমাকে বলল ও সঞ্জীবের পোশাকে যে ডিএনএ টেস্ট করেছিল, তাতে তো দুটো মহিলার ট্রেসেস পাওয়া গেছে। ঠিক আছে, কিন্তু একজন আহত হতে পারে, আরেকজন, সেও তো ওই চারজনের মধ্যে একজন হতে পারে। স্যার, এই চারজনের জল খাওয়ার গ্লাসগুলো ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট আসবে। স্যার, হ্যাঁ স্যার, ওই দুটো মেয়ের ডিএনএ এই চারজনের সঙ্গে ম্যাচ করেনি। কি ম্যাচ হচ্ছে না? তাহলে মেয়ে দুটোকে পাবো কি করে? এক মিনিট। কি হলো সঞ্জীব? এসিপি স্যার, আমি এই গন্ধটা চিনি। গন্ধ? আমার আফটার শেভ মনে হয় স্যার। না না, এটা ওই গন্ধ যেটা আমি ঘটনাস্থলে পেয়েছিলাম, একদম ওটার মতো। কফি আর চা? এই গন্ধটা ঘটনাস্থলে, এই গন্ধটাই ছিল। আর আমি পঙ্কজের জামার হাতার ওপরে কফির দাগ পেয়েছি।
হ্যাঁ স্যার, ওই সকালে কফি বানাচ্ছিলাম না, তাই একটু পড়ে গেছিল। তার মানে ডক্টর সালুখে ওই ক্রাইম সিনে কফি আর চায়ের মিশ্রিত একটা গন্ধ ছিল। ক্রাইম সিনে না খুনির কাছে? চার কফির মিশ্রিত কোনো স্মেল তখনই আসে যখন সে বারবার চার কফি বানায়, যেমন কোনো কুক বা কেউ কফি শপে কাজ করলে, যেমন পিলো কফিতে। পুরো একটা কাজ করো, এরিকাকে জিজ্ঞেস করো যে ওর ফোন পিলো কফি শপের আশেপাশে হারিয়েছিল কিনা। সো স্যার, স্যার ওনার ফোন ওখানেই হারিয়েছিল, ওই কফি শপে। এই মেয়েটা এখানে প্রায়ই আসে না? হ্যাঁ, এনাকে দেখেছি তো এখানে। এর ফোনটা হারিয়ে গেছে। তো এর ফোনটা যখন হারিয়েছিল, এখানে ডিউটিতে কে ছিল? হ্যালো, হ্যাঁ ফ্রেডি। ও গুড, ঠিক আছে, আমরা এক্ষুনি ওখানে পৌঁছচ্ছি। পুরবি, স্যার ফ্রেডির ফোন ছিল। ওই হসপিটালটার খোঁজ পাওয়া গেছে যেখানে ওই আহত মেয়েটা ভর্তি আছে। স্যার ওই মহিলাই যে অনিকেতের খুন করেছিল? হ্যাঁ, ওই মেয়েটা। আমাদের এক্ষুনি ওখানে যেতে হবে। স্যার আমাদের এখন বেরোতে হবে, কিন্তু যতক্ষণ অবধি জিজ্ঞাসাবাদ কমপ্লিট না হচ্ছে কেউ কফি শপ থেকে বেরোবে না। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আমার বোনকে ডিসচার্জ করাতে চাই। আপনি এক্ষুনি ডিসচার্জ পেপার তৈরি করুন, তাড়াতাড়ি। ডিসচার্জ? কিন্তু উনি তো এখনো কোমায়। দেখুন, আমার এসব জেনে কোনো কাজ নেই, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। আপনি তাড়াতাড়ি করুন প্লিজ। এভাবে কি করে ডিসচার্জ করে দিই? ওনার প্রাণের থেকেও কি এমন বেশি জরুরি? দেখুন, আমার এত তর্ক করার কোনো সময় নেই, আপনি আমার সঙ্গে তর্ক করবেন না। তাড়াতাড়ি করুন প্লিজ, যেটা বললাম সেটা করুন। এক্সকিউজ মি, আমার দিদি স্বপ্নাকে এক্ষুনি ডিসচার্জ করাতে হবে, এক্ষুনি। ওর বিলের টোটাল অ্যামাউন্টটা বলবেন প্লিজ। এক্সকিউজ মি। মনে হয় খুব তাড়া আছে তোমার। ক্যাফেতে ওই ফোন কলটা, ওটা আমাদেরই প্ল্যান ছিল। আমরা এটাই দেখতে চাইছিলাম যে ওই আহত মেয়েটার মিথ্যে খবরের জালে কে ফাঁসে। আর তুমি ফেসে গেলে। এটাও ভাবলে না যে সিআইডি তোমাকে ফলো করছে? তুমি নিজেই আমাদের এখানে নিয়ে এসেছো, আর তাই পালিয়ে কোনো লাভ নেই। সেই জন্য তোমার জন্য এটাই ভালো হবে
নিজের অপরাধ স্বীকার করে নাও। অনিকেত আমার দিদিকে জীবন্ত অবস্থাতে মেরে ফেলেছিল। ওদের সিঙ্গাপুরে দেখা হয়েছিল, আর ও ওখানেই আমার দিদিকে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। ওরা এঙ্গেজমেন্টও করে নেয়, আর তারপরে বিয়ের কথা বললেই ও এড়িয়েই যেত। আমার দিদি যখনই বিয়ের ডেট ফিক্স করার কোনো কথা তুলতো, তখন সবসময় কোনো না কোনো অজুহাত দিতে শুরু করতো। আর এই ধরুন 6 মাস আগে ও বলল যে ওর মা নাকি খুব অসুস্থ, আর ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার। আর আমার দিদি নিজের জীবনের সব সেভিংসটা দিয়ে দিয়েছিল। আর ও বলল যে ও সিঙ্গাপুর থেকে ফিরে এসেই আমার দিদিকে বিয়ে করবে। আর টাকা পয়সা নিয়ে অনিকেত সিঙ্গাপুর থেকে মুম্বাই আসে। হ্যাঁ, স্বপ্ন ওর অপেক্ষা করতে থাকলো, আর সেটাও পুরো 3 মাস ধরে। তারপরে একদিন আমি দেখলাম যে ও মুম্বাইয়ের ওই ক্যাফেতে ছিল, তাও আবার অন্য মেয়েদের সাথে। তার মানে ও স্বপ্নাকে বিয়ে করতেই চায়নি? না, ও স্বপ্নাকে ঠকাচ্ছিল। ও স্বপ্নারই ইনকাম করা টাকা অন্য মেয়েদের পেছনে ওড়াচ্ছিল। আর আর ওর মাও কিন্তু অসুস্থ ছিল না, কারণ ওর তো কোনো মাই ছিল না। ওর মা তো অনেকদিন আগেই মারা গেছিলেন। তাই তুমি প্রতিশোধ নেওয়ার একটা প্ল্যান করলে। স্বপ্না তো আমার কোনো কথা বিশ্বাস করতে চাইতোই না। ওর ভালোবাসায় অন্ধ হয়ে গেছিল। ওর প্রমাণের দরকার ছিল। তাই অনিকেতের সত্যিটা সামনে আনার জন্য আমি এরিকার ফোন চুরি করি, আর ওর নাম দিয়েই আমি ম্যাচআপ অ্যাপে ওর ফেক প্রোফাইল তৈরি করি, আর অনিকেতের সঙ্গে চ্যাটিং করতাম। আর ও ইজিলি আমার ফাঁদে পড়ে যায়। তারপরে আমি ওকে ওই ফ্যাক্টরিতে আসতে বলি, আর তার সাথে স্বপ্নাকেও আসতে বলি, যাতে ও নিজের চোখে সব কিছু দেখতে পাক। কিন্তু ওই দিন যখন আমি ওখানে গেছিলাম, তখন আমি দেখলাম যে... এটা কি করছো তুমি? হিসেবটা শেষ করে দিচ্ছি। তুমি আমার সাথে যা করেছো তারই শাস্তি এটা। আমি সব জানি তুমি আমার টাকা কোথায় কোথায় খরচ করেছো, আর কত মেয়ের জীবন তুমি নষ্ট করবে। অনিকেত, প্লিজ ড্রপ দ্য গান। অনিকেত প্লিজ, টাকা চাই তোর। তুমি এটা কি করছো? বেরো এখান থেকে, চুপচাপ বেরো এখান থেকে। আরে ছাড়ো ওকে, ছেড়ে দাও। ওকে বললাম না বেরো এখান থেকে। এই, গুলি করে দিলে, গুলি করে দিল। হ্যাঁ, খুন খুন করে দিয়েছে পুলিশ। এই, আরেকটা গুলি কে চালালো? আরেকটা গুলি চালিয়েছে পুলিশ। তুমি জানো, অনিকেতের লাশ পর্যন্ত আমাদের ওই সঞ্জীব বাবু পৌঁছে দিয়েছিলেন। উনি দেখতে পান না, কিন্তু ওনার ওই সংবেদনশীল দস্তানা, সেন্সিটিভ গ্লাভস চোখের থেকে কম না। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি অনিকেতকে খুনই করে দিলে, কিন্তু এখন তো সারা জীবন জেলেই কাটবে। আর তোমার বোন স্বপ্না, যার জন্য তুমি এই সব করলে, সে তো আগে থেকেই কোমাতে রয়েছে। আর যেদিনও কোমা থেকে ঠিক হবে, সেদিন তোমার কাছেই যাবে, জেলের গরাদের পিছনে।
লাল বিন্দুটা বারবার মুভ করছে কেন? इशारा हो गया बैठ बैठ जीने का सहारा हो गया এই লাল বিন্দু কোথায় উধাও হয়ে গেল? এটা যাই হোক না কেন, এটা আমার দিকেই আসছে। হ্যালো, সিআইডি ব্যুরো। ম্যাডাম, আমার বন্ধুকে সাহায্য করুন, ও বিপদের মধ্যে রয়েছে। কি বলছো কি তুমি? কি হয়েছে তোমার বন্ধু? ম্যাডাম, শশাঙ্ক কাল রাত থেকে নিরুদ্দেশ, ওর কোনো খোঁজ খবর নেই। তুমি মিসিং কমপ্লেন লিখিয়েছো? ওতে কিছু হবে না ম্যাডাম, ওতে কোনো লাভ নেই। আমি জানি ওর কিছু একটা হয়েছে। কাল রাতে ও মুম্বাইয়ের কোনো সুন্দরনগর এলাকায় ফক্স হান্টিং করতে গেছিল। কি? মুম্বাইতে শিয়ালের শিকার? এই মন দিয়ে শোনো, তুমি যদি সিআইডির সঙ্গে মজা করার চেষ্টা করো তাহলে কিন্তু এর ফল খুবই খারাপ হবে। তোমার লোকেশন ট্র্যাক করতে 2 মিনিট লাগবে আমাদের, আর গ্রেপ্তারও করতে। আমি সত্যিই মজা করছি না স্যার, সত্যিকারেরই ওর প্রাণ সংশয় রয়েছে। আপনি প্লিজ যান, ওকে খুঁজুন। ওর নাম জিজ্ঞেস করো। তুমি কে বলছো? স্যার, আমার নাম রাজীব কুমার। রাজীব, এই ফক্স হান্টিং এটা কি? স্যার, আমি আপনাকে ওই ব্যাপারে পুরো ডিটেলসে বলবো, কিন্তু তার আগে কিছু হয়ে না যায়। আপনি প্লিজ সুন্দরনগর যান এবং ওকে খুঁজুন। রাজীব শোনো, 1 মিনিট। রাজীব, হ্যালো। স্যার 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 এক মিনিট, ওই গাড়িটা পেছনের বিল্ডিংটায় রয়েছে স্যার। স্যার, শশাঙ্কর গাড়ির নাম্বার তো এটাই। যদি এটা ওর গাড়ি হয় তাহলে তো ও এখানেই থাকবে। ও মাই গড, হি ইজ ডেড স্যার। বন্ধু যা ভয় পেয়েছিল তাই হলো। ও জানতো এর প্রাণের ঝুঁকি আছে, তার মানে ও নিশ্চয়ই জানে যে কে একে মেরে ফেলার চেষ্টা করেছিল। পুরবি, ওকে একটা ফোন করো তো। স্যার। হ্যাঁ। দুটো গুলির শেল, .38 ক্যালিবার। স্যার, স্যার এই রাজীব ফোনই তুলছে না। স্যার, এই রাজীবের প্রাণেরও সংশয় নেই তো? স্যার স্যার একটা কথা বুঝতে পারছি না, কেউ শহরের এই এলাকায় কেউ শেয়ালের শিকার কেন করতে আসবে? শিকারী নিজেই শিকার হয়ে গেল। এখানে তো আমার যত দূর চোখ যায় আমি একটাও শিয়াল দেখতে পাচ্ছি না। পঙ্কজ, চুপ করো। এই ফক্স হান্টিং একটা সিক্রেট কোড। এর রহস্য শুধু রাজীবই ভেদ করতে পারে। রাজীবের বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে। স্যার, রাজীব স্যার,
এ ওর বন্ধুর প্রাণ বাঁচানোর জন্য আমাদের ফোন করেছিল, তাই কেউ একে মেরে ফেলেছে। আর স্যার, মেরেছেও হয়তো একই বন্দুক দিয়েই। এই দেখুন, .380 বুলেট শেলস, ঠিক ওই রকমই যেরকম ওর বন্ধুর বডির কাছে পাওয়া গেছিল। এটা কোনো ব্যক্তিগত শত্রুতা মনে হচ্ছে। কারণ রাজীব আর শশাঙ্কের সঙ্গে গভীর শত্রুতা ছিল। খুনি পর্যন্ত পৌঁছানোর জন্য প্রমাণ আমাদের এই ঘরেই মিলবে। স্যার, এখানে তো অনেক পাজেলের বুকস আর গেমস রয়েছে। স্যার, ডেস্কটপেও অনেক পাজল গেম আছে। মনে হচ্ছে এই রাজীবের পাজল সলভ করার খুব নেশা ছিল। এই দেখো, ওর এই ল্যাপটপে এই পাজল গেমের ওয়েবসাইট খোলা আছে। কিন্তু স্যার, এই পাজেলের ওয়েবসাইটে আছেটা কি? পুরবি, মনে হচ্ছে এই ওয়েবসাইট একটা গ্রুপের মতন, এই পাজল প্রেমীদের গ্রুপ। এই ওয়েবসাইটে যতগুলো মেম্বার আছে তাদের সবার পাজল সলভ করার শখ। এই দেখো, এখানে এই পাজলের ছবি দেওয়া আছে, আর এখানে এই আলাদা আলাদা রকমের পাজলের খেলার কথা হয়। এটা কি? এই শশাঙ্ক এই ওয়েবসাইটের মেম্বার ছিল? হ্যাঁ, তাই তো স্যার, কিন্তু বেশি পুরনো মেম্বার ছিল না। এ আগের মাসেই ওয়েবসাইট জয়েন করেছিল। স্যার, তার মানে ফক্স হান্টিংটাও একটা পাজল, যেটা সলভ করে আমরা খুনিকে পাবো। হ্যাঁ পঙ্কজ, মনে হচ্ছে এই ফক্স হান্টিং এর পরের সূত্রটা আমরা ওই শশাঙ্কর বাড়ি থেকেই পাবো। দরজায় তালা লাগানো আছে। মনে হচ্ছে শশাঙ্ক এখানে একলাই থাকে। আশ্চর্য, আজ তো দেখছি শশাঙ্কর এখানে অনেক অতিথি আসছে। নমস্কার স্যার। কে? বিকাশ, তুমি এসেছো? আমি সে না যাকে আপনি ভাবছেন। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে আসছি। সিআইডির দয়া? আরে, তোমার তো অনেক নাম শুনেছি, প্রচুর গল্প শুনেছি তোমার। সাবাস, এইভাবেই দেশের নাম উজ্জ্বল করো। থ্যাংক ইউ। আমরা এখানে শশাঙ্কর সঙ্গে দেখা করতে এসেছি। শশাঙ্ক? হ্যাঁ। কি হয়েছে শশাঙ্ক? না, কিছু হয়নি ওর। আরো কি কেউ এসেছিল ওর বাড়িতে? হ্যাঁ, 20-25 মিনিট আগে আর একজন এসেছিল। ইলেকট্রনিক গ্যাজেটস, এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেখে তো মনে হচ্ছে এই শশাঙ্ক একজন ইঞ্জিনিয়ার ছিল। কোন রকম বিশেষ রকমের গেজেট আবিষ্কার করার পেছনে পড়েছিল। হ্যাঁ স্যার, এখানে তো এত রকমের সার্কিট বোর্ড আর এই শর্ট ফিল্ম রেডিও আছে। এই দেখুন। এই জায়গায় জিনিসপত্রগুলো এমন ভাবে পড়ে আছে যে মনে হচ্ছে আমাদের আগে কেউ এসেছিল এই রুমে তল্লাশি নেওয়ার জন্য। মনে হচ্ছে সে কোনো বিশেষ জিনিস খুঁজতেই এসেছিল। আচ্ছা স্যার, সেই লোকটা নয় তো যার ব্যাপারে ওই লোকটা বলছিল? স্যার, ওর কাছে আবার এই বাড়ির চাবি নেই তো? হতে পারে খুনির কাছে শশাঙ্কর বাড়ির চাবি থাকতে পারে, এটা পসিবল। আসল কথা হলো এটাই যে ও এখানে কি খুঁজতে এসেছিল, আর যেটাও খুঁজতে এসেছিল সেটাও পেয়েছে কিনা। কিন্তু স্যার, এখানে তো এত রকমের জিনিস রয়েছে, আমরা বুঝবো কিভাবে যে কোনো জিনিস চুরি হয়েছে না হয়নি? পূর্বে আগে তো আমাদের এটা জানতে হবে যে রাজীব আর শশাঙ্কর বন্ধুত্ব কতটা গভীর ছিল, আর এমন কি ব্যাপারে ওরা ফেসেছিল যে যার জন্য ওদের প্রাণ চলে গেল। স্যার, রাজীব আর শশাঙ্ক তো মারা গেছে,
আমরা কি করে জানতে পারবো যে ওদের বন্ধুত্ব কতটা গভীর ছিল? জানা যাবে ওই পাজল ওয়েবসাইটের বাকি মেম্বারদের থেকে জানতে পারবো। আচ্ছা, তার মানে কবি তুমি, রনি, আশিস আর প্রকাশ শশাঙ্ক আর রাজীবের সঙ্গে ওয়েবসাইটে রেগুলারলি কথা বলতে? হ্যাঁ এসিপি স্যার। আচ্ছা, তোমরা কি কাউকে সন্দেহ করো যে সে এই দুজনকে খুন করেছে? জানি না স্যার। আচ্ছা, এটা তো নিশ্চয়ই জানবেন যে ফক্স হান্টিংটা কি। স্যার আপনি ফক্স হান্টিং এর ব্যাপারে কি করে জানলেন? এটা তো শিওর যে এটা কোনো শেয়াল শিকার করা নয়। আসল ব্যাপারটা কি সেটা বলুন। স্যার মানে বোঝানোটা তো সোজা নয়, এটা একটা লম্বা কাহিনী। শুরু করো শুনি। স্যার এই মাসখানেক আগে শশাঙ্ক আমাদের ওয়েবসাইটের মেম্বার হয়, কিন্তু ওর আমাদের মতো পাজেলের শখ ছিল না। তাহলে? স্যার আসলে ওর আলাদা আলাদা গ্যাজেটের শখ ছিল, আর ও এটা জোর গলায় বলতো যে আমাদের সামনে এমন একটা পাজেল রাখবে যেটাকে আমরা সলভ করতে পারবো না। আচ্ছা, তাহলে কি ছিল সেটা? স্যার ও নিজের একটা শর্ট ওয়েভ রেডিও বানিয়েছিল, আর আলাদা আলাদা স্টেশনকে চেক করতে গিয়ে ও একটা বিশেষ স্টেশনের সন্ধান পায়, যেই স্টেশনের নাম ছিল নাম্বার স্টেশন। নাম্বার স্টেশন? আচ্ছা, এর নাম তো কোনোদিন শুনিনি। আচ্ছা, এতে নতুন গান শোনা যায় না পুরনো গান? অদ্ভুত ব্যাপার তো এটাই ছিল স্যার, ওই স্টেশনে কোনো গানই আসতো না, শুধুমাত্র নাম্বার আসতো। এটা কি ধরনের রেডিও স্টেশন যেখানে শুধুমাত্র নম্বর আসে? স্যার নাম্বারও সব সময় আসতো না, ওটা আসারও একটা সঠিক সময় এবং সঠিক দিন ছিল। স্যার মনে হচ্ছে এই নাম্বারের বাহানায় কেউ মেসেজ দিচ্ছে, সিক্রেট মেসেজ। শশাঙ্ক ওদের অনেকগুলো ব্রডকাস্ট সেশন রেকর্ড করেছিল আর আমাদের বলেছিল আমরা যাতে এই নাম্বারগুলোর মানে বার করি, যাতে এটা জানা যায় যে কি গুপ্ত সংবাদ পাঠানো হচ্ছে। তাহলে ওই নম্বরগুলোর অর্থ জানা গেছে? না স্যার, আমরা তো ওগুলোর কোনো সলিউশন পাইনি, কিন্তু রাজীব কিছুদিন আগে বলেছিল যে ও এই ওয়েবসাইটের নাম্বারগুলোর ব্যাপারে রহস্য জানতে পেরেছে। তাহলে কি রহস্য ছিল ওই নাম্বারের? স্যার ওগুলো তো রাজীব আমাদের কোনোদিন বলেনি। হ্যাঁ, কিন্তু পরে রাজীব আর শশাঙ্ক এই ব্যাপারে আলাদা করে কথা বলেছিল। দেখুন, আমরা ফক্স হান্টিং এর কথা বলছিলাম, সেটা বলুন। ফক্স হান্টিং ট্রান্সমিটার হান্টিং এরই দ্বিতীয় নাম। ট্রান্সমিটার হান্টিং? যখন কেউ একটা বিশেষ টেকনিকে রেডিও ট্রান্সমিটারের লোকেশনকে ট্র্যাক করার চেষ্টা করে, ওটাকেই আমাদের ভাষায় ফক্স হান্টিং বলে। মানে শশাঙ্ক নিশ্চয়ই এই নাম্বার স্টেশনের লোকেশন খোঁজার চেষ্টা করছিল। এমন কেউ তো ছিল যে এটা চায়নি যে শশাঙ্ক ওই রেডিও স্টেশনে পৌঁছয়, এই জন্য ও ওকে মেরে দিয়েছে। আশিস, ওই নাম্বারের রেকর্ডিং আমাদের চাই, পুরো ডিটেলসে। এই হলো আমাদের সিআইডি টিম। এ ইন্সপেক্টর অভিজিৎ আর স্যার দেশের সব থেকে সাহসী অফিসারদের কেনা চিনে। হাই। আর ইনি হলেন লোকেশ, লিঙ্গুইস্টিক্স আর ম্যাথমেটিক্সের এক্সপার্ট। ভাষার সংখ্যায় এনার এত জ্ঞান আছে যেটা হয়তো আর কারোর কাছে নেই। আচ্ছা, তো আপনার কি মনে হচ্ছে এই মোবাইল আর ইন্টারনেটের যুগে কেউ নাম্বার স্টেশনের ব্যবহার কেন করবে মেসেজ পাঠানোর জন্য? অভিজিৎ, এই নাম্বার স্টেশনের ব্যবহার অনেক পুরনো। ইনফ্যাক্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় অনেক দেশের সেনারাই এই পদ্ধতিটা ব্যবহার করত নিজেদের এজেন্টদের কাছে পৌঁছানোর জন্য, যারা বাইরের দেশে থাকতো। হ্যাঁ, এটা জানি যে এখন মোবাইল ইন্টারনেটের যুগ, আর মোবাইল ইন্টারনেটের থ্রু দিয়ে যে মেসেজগুলো খুব সহজেই ট্রেস করা যায়। এক্স্যাক্টলি, তাই তো পুরনো টেকনিক ব্যবহার করছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। এবার আমাদের এটা জানতে হবে যে ওই সংখ্যাগুলোর পেছনে আসল মেসেজটা কি। শিওর স্যার। আচ্ছা, এই মেসেজেসগুলো কোন রেডিও ফ্রিকোয়েন্সিতে এসেছিল? 3.22 ন্যানোহার্টজ। স্যার, এই রেডিও স্টেশনের তো কোনো নাম্বার টাম্বারই আসছে না। আই এম নট সারপ্রাইজড। আই এম শিওর যে ওরা জানতে পেরে গেছে যে এখন সব সিআইডি দেখছে, তাই তারা বোধহয় মেসেজ পাঠানোর পদ্ধতি বা রেডিও ফ্রিকোয়েন্সি পাল্টে ফেলেছে। আচ্ছা, নতুন চ্যানেল খুঁজতে কত সময় লাগবে? খুব মুশকিল দয়া। একটা নতুন চ্যানেল খোঁজা মানে ওই মরুভূমিতে একটা ছুঁচ খোঁজার মতো ব্যাপার। 1 মাস কিংবা 1 বছরও লাগতে পারে। না না, আমাদের হাতে অত সময় নেই। একটা কাজ করি, আমরা পুরনো রেকর্ডেড মেসেজগুলো দেখুন, এই মেসেজ সপ্তাহে 4 দিন পাঠানো হতো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে আর থার্সডেতে। এই মেসেজ প্রথম সপ্তাহে সোমবারে ব্রডকাস্ট হয়েছিল ওই নাম্বার স্টেশনে। आंखों ही आंखों में इशारा हो गया। 1 9 4 2 3 4 5 7 0 9 3 5
आंखों ही आंखों में इशारा हो गया 6 7 2 7 1 1 आंखों ही आंखों में इशारा हो गया 5 2 1 8 0 7 থার্সডে। নাও প্লিজ টেল মি, এই মেসেজগুলো 4 দিন একই সময়ে এসেছিল নাকি আলাদা আলাদা সময়? না না, একই টাইমে, রাত 12টায়। আর তারপর 2 ঘন্টা বাদে বাদে এই নাম্বারগুলোকে রিপিট করা হয়েছিল। আর এর পরের সপ্তাহে যে নাম্বার, এগুলোই ছিল নাকি আলাদা ছিল? নাম্বার তো আলাদা ছিল, কিন্তু প্যাটার্ন এক ছিল। মানডেতে 13টা নাম্বার,